সবাইকে ওয়েলকাম আমার এই নতুন চ্যানেল লার্ন অ্যাবাউট ম্যাথামেটিক্সে। তো আমরা আজকে শুরু করব ক্লাস 9-এর প্রথম যে চ্যাপ্টার আছে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যা আমরা শুরু করবো আজকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমাদের বাস্তব সংখ্যা বলতে সেই সমস্ত সংখ্যাগুলোকে বোঝাবে যে সংখ্যাগুলো আমরা বাস্তবে ব্যবহার করি। যেমন 1, 2, 3, 4, 5, 6 শুরু করে তুমি যতদূর পর্যন্ত ভাবতে পারবে। এইদিকে নেগেটিভেও তাই -1, -2, -3 করে তুমি নেগেটিভের যতদূর পর্যন্ত ভাবতে পারবে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তারপরে শুধু কি 1, 2, 3, 4 না, 1, 2, 3, 4 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে যেমন 1.2, 1.3, 4.9, 7.6 যত রকম দশমিক সংখ্যা আছে সমস্ত সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। তো আমাদের এই বাস্তব সংখ্যা নিয়ে প্রথম চ্যাপ্টারে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার যে এত বড় একটা ভান্ডার যে তুমি নেগেটিভ দিকে -1 থেকে যতদূর পর্যন্ত ভাবতে পারছো একটা হিউজ নাম্বার, আবার 0 তারপরে পজিটিভ দিকে 1 থেকে তুমি হিউজ পর্যন্ত যতদূর পর্যন্ত ভাবতে পারছো ততটা। তাহলে আমরা এই এত বড় হিউজ নাম্বারকে কি করব, ভেঙে ভেঙে নেব, মানে কিছু কিছু বৈশিষ্ট্য যোগ করে আমরা আলাদা আলাদা করে পার্ট পার্ট করে নেবো এবং তাকে স্পেসিফিক নাম দেব। যেমন ধরো একটা ছোট উদাহরণ দিয়ে বলছি, একটা সংখ্যা ধরো নিলাম 1, 2, 3 এর ডট 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 পর্যন্ত নিলাম, মানে তুমি সমস্ত পজিটিভ সংখ্যা নিলে কিন্তু মাঝখানে কিন্তু কোনো সংখ্যা দিলে না। ঠিক আছে, মানে মাঝখানে 1.2, 1.3 এরকম কিছু দিলে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই যেগুলো পূর্ণ সংখ্যা, যেগুলো ধরো কোনো দশমিক আকারে নেই বা ভগ্নাংশের আকারে নেই, শুধুমাত্র প্রপার নাম্বার, সেইগুলোকে তুমি নিলে। তাহলে এইগুলোকে আমরা সাধারণত কি বলি, পূর্ণ সংখ্যা বলি, বা মানে সাধারণত পূর্ণ সংখ্যাই বলি বা ন্যাচারাল নাম্বার বলি। আবার উল্টো দিকে ধরো তুমি নিলে 1.5, 6.2, 3.5, এই যে নাম্বারগুলো নিচ্ছ এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে আমরা কি ভাবে দুটোকে আলাদা করলাম, একটা আলাদা করলাম যেখানে কোনো দশমিক নেই, যেগুলোকে বলছি আমরা পূর্ণ সংখ্যা। আর একটা নিলাম কিরকম, দশমিক দিয়ে, যেগুলোকে আমরা বলছি দশমিক সংখ্যা বা মিশ্র সংখ্যা বা ভগ্নাংশ, যেগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে কিছু কিছু স্পেসিফিক আমরা বৈশিষ্ট্য দিলাম। কি বৈশিষ্ট্য দিলাম, যে একদিকে শুধু পূর্ণ সংখ্যা, একদিকে ভগ্নাংশ, এবং যেমন তাদেরকে আলাদা আলাদা নাম দিলাম, একটা দিলাম পূর্ণ সংখ্যা, একটা দিলাম মিশ্র সংখ্যা। ঠিক সেরকম ভাবে আমরা প্রথম থেকে আস্তে আস্তে, এটা একটা উদাহরণ দিলাম সাধারণভাবে। ঠিক আছে, প্রথম থেকে বাস্তব সংখ্যা থেকে আমরা আস্তে আস্তে আসবো যে কি করে কিছু নাম্বার যোগ করে বা কিছু নাম্বার বিয়োগ করে বা হোক, বা কিছু নতুন বৈশিষ্ট্য রকম আসছে, বা কি করে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা আসছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো প্রথমে আমাদের যেটা আছে বাস্তব সংখ্যার প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা। তাই স্বাভাবিক সংখ্যাটা কি, স্বাভাবিক সংখ্যা যেমন আমাকে কোনো উদাহরণ দিলাম, ন্যাচারাল নাম্বার বলে, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল, সেই স্বাভাবিক সংখ্যাটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে যে সংখ্যাটা আমরা সাধারণত ব্যবহার করি। যেমন তুমি যখন মাকে বলো, মা আমাকে 10 টাকা দাও, তুমি 10 টাকা চাইবে, কিন্তু তুমি কি 10.5 টাকা চাইবে, যে 10 টাকা 50 পয়সা দাও, হয়তো আগে চাইতে, এখন হয়তো চাইছে না। কিন্তু সে স্বাভাবিকভাবে কোনো রকম জিনিস কিছু কিনতে, তোমাকে কোনো লাইট কিনতে পাঠালো, তুমি তুমি কি বলবে যে আমাকে 1.5 পিস লাইট দাও, তো সেটা বলবে না। হয়তো হয়তো অন্য ক্ষেত্রে ইউজ হতে হবে, 1.5 পিস বা হয়তো 1.5 কেজি ইউজ হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। কারণ নর্মালি সাধারণত স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো ইউজ করি সেগুলো হচ্ছে সাধারণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, এমনি করে তুমি যতদূর পর্যন্ত ভাবতে পারবে। 672, 965, 1 লাখ বা 1,000, এবার 1 কোটি টাকা, এভাবে চলে যাবে। তুমি যতদূর পর্যন্ত ভাবতে পারবে সবগুলোই হবে স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ থাকবে না বা মিশ্র সংখ্যা থাকবে না, যা থাকবে সব পূর্ণ সংখ্যার আকারে থাকবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কি বোঝাতে পারলাম, স্বাভাবিক সংখ্যা সেই সংখ্যাগুলো যেগুলো সাধারণত পূর্ণ আকারে থাকে, কিন্তু এখানে 0 থাকবে না। মানে যেহেতু শূন্য একটা সংখ্যা, তো কিন্তু শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 1 থেকে আমি যতদূর পর্যন্ত ভাবতে পারছি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যখন আমি 0 যোগ করে দেবো, বা হয়তো তখন কি বললাম যে 0, 1, 2, 3, 4, 5 এগুলো কি সংখ্যা, তখন তোমাকে বলতে হবে এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এটা হচ্ছে, এটাকে বলবো অখণ্ড সংখ্যা। ঠিক আছে, যখন বলবো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে
তুমি যতদূর ভাবতে পারবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যখনই স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো অ্যাড করে দেবো, যে জিরোটাও একটা অ্যাড করছি স্বাভাবিক সংখ্যার মধ্যে, তখন কিন্তু সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। তার মানে জিরো কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়, জিরো হচ্ছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে? মানে যাকে কোনো খণ্ডে ভাঙা নেই, ঠিক আছে? 1 2 3 4 গুলো কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু তার সঙ্গে জিরোটা হচ্ছে অখণ্ড সংখ্যা। যখন সমস্ত রাশির মধ্যে সমস্ত 1 2 3 4 যখন জিরো মিশে যাবে, মানে ধরো আমি কিন্তু 10, যে 10-এর পরে যে জিরো মিশে গেছে না, সেই জিরো বলছি না, আমি বলছি জিরো একটা আলাদা। যেমন একের আগে যে সংখ্যাটা জিরো, সেই সংখ্যাটার কথা বলছি। তাহলে সেই একটা পার্টিকুলার সংখ্যা যখন আগে অ্যাড হয়ে যাবে, তখন এই পুরোটাকে বলবো একসঙ্গে অখণ্ড সংখ্যা। যখন জিরো থাকবে না, তখন সেটা হবে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে জিরো, তাহলে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য বোঝা গেল। এবার আসবো আমরা অখণ্ড সংখ্যা থেকে আসবো পূর্ণ সংখ্যাতে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি, সব কাজকর্মগুলো কিন্তু 0 1 2 3 মানে সব হলো পজিটিভ দিকে, ঠিক আছে? এবার যেটা আসবে সেটা আসবে আমরা নেগেটিভ অ্যাড করব। মানে তোমাকে একটা জিনিস আগে জানিয়ে রাখি, ধরো এই হচ্ছে একটা রিয়েল লাইন। রিয়েল লাইন মানে হচ্ছে যে লাইন, তোমার যখন গ্রাফ শিখেছো লাইন না, সেই এক্স অক্ষ যেটা, সেটাকে সাধারণত রিয়েল লাইন বলা হয়, ঠিক আছে? যেটা এক্স অক্ষ সেটাকে বলা হয় রিয়েল লাইন। সেই রিয়েল লাইনে প্লট করা থাকে, মানে সেই রিয়েল লাইনে ভরা থাকে। যেমন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 1 2 3 4, এই ভিতরে ধরো 1.2 1.3 আছে, ঠিক আছে? এটা 0, এটা 0, এটা হচ্ছে -1, এটা ধরো -2, এটা ধরো -3, তাই তো? তাহলে এতক্ষণ আমরা কি কাজ করলাম? তাহলে এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা নিলাম এই যে এইখান থেকে নিলাম, 1 থেকে নিলাম একদম যতদূর মধ্যে যাচ্ছে, সেটা হচ্ছে সেটা দিল স্বাভাবিক সংখ্যাতে, ঠিক আছে? তারপরে অ্যাড করলাম কি জিরো, আস্তে আস্তে এদিকে অ্যাড করতে করতে আসছে, তারপর অ্যাড করলাম জিরো। যেই জিরো অ্যাড করে দিলাম, তাহলে জিরো থেকে যখন নিচ্ছি তখন সে চলে আসছে অখণ্ড সংখ্যাতে, তাই তো? যখন 1 থেকে নিলাম তখন নিলাম স্বাভাবিক সংখ্যা, যখন এদিকে জিরো অ্যাড করলাম তখন হলো অখণ্ড সংখ্যা। এবারে না মাইনাস গুলো শুধু অ্যাড করবো, মানে শুধুমাত্র এই -1 -2 -3 গুলোকে অ্যাড করবো। মাঝখানে যে দশমিক গুলো আছে, দশমিক গুলোকে অ্যাড করবো না। এখানেও কিন্তু বা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু ভিতরে গুলোকে অ্যাড করিনি, শুধুমাত্র ওপর ওপর নিয়েছি, 0 1 2 3 4 করে নিয়েছি, ঠিক আছে? ঠিক সেরকম এবার এদিকেও অ্যাড করতে করতে -1 -2 -3 অ্যাড করতে করতে আসবো। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি পড়ছে? পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে -8 -7 -6, এমনি করে -1 0 1 2 3 4 ডট ডট করে 8। এবার এই দিকে তুমি যতদূর নেগেটিভ ভাবতে পারবে, এই দিকে তুমি যতদূর নেগেটিভ ভাবতে পারবে, মানে নেগেটিভ 1 কোটি, -1 কোটি, -10 কোটি, তুমি যতদূর ভাবতে পারবে, সব কিন্তু পড়ছে পূর্ণ সংখ্যার মধ্যে। আবারও বলবো, পূর্ণ সংখ্যার ভিতরে এই যে -7 আর -8-এর মাঝখানে এই সংখ্যাগুলো, যেমন 6.2 -6.4, সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শুধুমাত্র একদম স্বাভাবিক সংখ্যা থাকবে, ভিতরে কোনো মিশ্র সংখ্যা বা মিশ্র ভগ্নাংশ বা কোনো রকম ভগ্নাংশ জিনিস থাকবে না। বুঝতে পারলাম? তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি পড়ছে? -1 -2 -3 সব পড়ছে, জিরো পড়ছে, প্লাস 1 2 3 4 5 6 সব পড়ছে, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে 1 থেকে শুরু করে তুমি যতদূর ভাবতে পারবে। অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে 0 থেকে যতদূর ভাবতে পারবে। আর নেগেটিভ মানে হচ্ছে তুমি নেগেটিভ দিকেও যতদূর ভাবতে পারবে যাও, পজিটিভ দিকেও যতদূর ভাবতে পারবে ততদূর যাও, ঠিক আছে? তাহলে এটা গেল পূর্ণ সংখ্যা। এবার আমরা যেটা জানবো, যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? আর আরো কিছু টার্ম। এবার আমরা যেটা আসবো, সেটা হচ্ছে তিনটে, ওই যে বললাম স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে লিখে দিই এখানে, স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে, আরেকটা ধরো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে?
ধরো দুটো স্বাভাবিক সংখ্যা নিলাম, আমি স্বাভাবিক সংখ্যা কি বললাম, 1 থেকে তুমি যতদূর ভাবতে পারবে। তাহলে আমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নিলাম, ধরো 5 আর একটা নিলাম 15, যোগ করছি কিন্তু, ঠিক আছে। কত হবে? 20। 20 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, তাই তো? তুমি যদি গুনতে গুনতে যাও 1 2 3 করে, তুমি কিন্তু 20 সংখ্যাটা পাবে, কিন্তু 20 সংখ্যাটার মধ্যে কোনো রকম দশমিক নেই, কোনো রকম মিশ্র সংখ্যা নেই, তাহলে এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি কি পেলাম? দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করে একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি তো? ঠিক সেরকম এদিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি, ধরো দুটো পূর্ণ সংখ্যা নিলাম, একটা নিলাম ধরো -7 প্লাস আরেকটা নিলাম ধরো 10, কি পাচ্ছি? 3 পেলাম, তাই তো? দেখো -7 একটা পূর্ণ সংখ্যা, 10ও একটা পূর্ণ সংখ্যা, তাই তো? কারণ আমি পূর্ণ সংখ্যাতে বলেছি যে 0 থেকে শুরু করে নেগেটিভ দিকে যত ভাবতে পারবে, পজিটিভ দিকে যত ভাবতে পারবে, সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু সেগুলোর মধ্যে কোনো দশমিক থাকা চলবে না। তাহলে 7 আর 10 যদি -7 আর 10 যদি যোগ করি, তাহলে হবে সেটা 3, তাই তো? তাহলে দেখো দুটো পূর্ণ সংখ্যা যদি যোগ করছি, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি তো? তাহলে এখান থেকে কি বলতে পারি, স্বাভাবিক সংখ্যা হোক বা পূর্ণ সংখ্যা, যদি দুটো স্বাভাবিক বা দুটো পূর্ণ সংখ্যা যোগ করা হয়, সেটা অবশ্যই স্বাভাবিক বা পূর্ণ সংখ্যা হবে যথাক্রমে, ঠিক আছে। এবার আসবো বিয়োগে। বিয়োগ এখানে দু রকমের হবে, একটা ধরো বললাম 15 - 5 = 10, তাই তো? আর একটা হচ্ছে ধরো 5 - 15 হচ্ছে -10। তাহলে এখানে একটা জিনিস দেখো, যখন 15 প্লাস 5, 15 মাইনাস 5 করছি, তাহলে 15 একটা স্বাভাবিক সংখ্যা, 5 একটা স্বাভাবিক সংখ্যা, তাই তো? তাহলে যখন বিয়োগ করছি 10টা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। উল্টো দিক থেকে দেখো, যখন 5 একটা স্বাভাবিক সংখ্যা, 15 একটা স্বাভাবিক সংখ্যা, যখন তাদের বিয়োগ করছি তখন -10 পাচ্ছি, কিন্তু -10 হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে নেগেটিভ টার্ম পড়ে না, নেগেটিভ যে টার্মগুলো -1 -2 সেগুলো কিন্তু পড়ে না। তাহলে আমরা কি বলতে পারি বিয়োগের ক্ষেত্রে, স্বাভাবিক সংখ্যাতে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, তাই তো? দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। এবার এদিকে আসবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কি ধরো আমি বললাম 15, ধরো এটাই করছি, 15 - 5 সমান হচ্ছে 10, আর ধরো 5 - 15 সমান হচ্ছে -10। এবার দেখো 15 পূর্ণ সংখ্যা, 5ও পূর্ণ সংখ্যা, তাই তো? তাহলে 15 আর 5 যখন আমি বিয়োগ করছি, তখন পাচ্ছি 10টাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাতে সবসময় আছে, তুমি জানো যে পজিটিভ দিকে সব আছে, নেগেটিভ দিকেও সব আছে। তাহলে 10 পেলাম, তাহলে 15 একটা পূর্ণ সংখ্যা, 5ও পূর্ণ সংখ্যা, বিয়োগ করলে পেলাম পূর্ণ সংখ্যা। আবার দেখো 5টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 15টাও পূর্ণ সংখ্যা একটা, তো যখন বিয়োগ করলাম পেলাম -10, -10 একটা পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাতে, আবার বলছি, পূর্ণ সংখ্যাতে কি বললাম, যে নেগেটিভ দিকে সবটাই আছে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ সংখ্যায় হবে, দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ সংখ্যায় হবে, তাই তো? তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পেলাম বিয়োগফল কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যায় হবে, ঠিক আছে। যোগ বিয়োগ গেল, এবার আসবো কিসে, গুণে। দুটো স্বাভাবিক সংখ্যা ধরো আমি নিলাম, একটা নিলাম ধরো 10 আর একটা নিলাম 14, কারণ দুটোই পজিটিভ, দুটোই অখণ্ড, মানে দুটোই ভাঙা নেই, দশমিক নেই, দুটো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এদের গুণফল হলো 140, ঠিক আছে। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল কি হচ্ছে, স্বাভাবিক সংখ্যা আসছে 140, কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই তো? কোনো নেগেটিভ টার্ম নেই, কোনো পয়েন্ট কিছু নেই, তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তার বলার দরকারই নেই, ধরো করলাম 10 গণিত -14 করলাম ধরো, ঠিক আছে। তাহলে কত হবে, -140। 10ও একটা স্বাভাবিক সংখ্যা, -14 একটা স্বাভাবিক সংখ্যা, -40, 10ও একটা পূর্ণ সংখ্যা, -14 একটা পূর্ণ সংখ্যা, তাদের আউটপুট -40টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি বলে, এখানে কি পেলাম, গুণের ক্ষেত্রে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও তাই, দুটো পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। এবার আসবো ভাগ। এখানে ভাগ দু রকম হবে, কিরকম, ধরো একটা বললাম 15 / 3, আর একটা বললাম ধরো 7 / 3,
এটা হলো কত আসবে 5, এটা আসবে 7-এর 3, তাই তো? তাহলে এখানে একটা জিনিস দেখো, 15 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, যখন ভাগ করছি পেলাম 5, মানে দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল কি পাচ্ছি, একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। কিন্তু যখন 7 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা আরেকটা স্বাভাবিক সংখ্যা, যখন এদের ভাগ করছি তখন কিন্তু 7-এর 3 পাচ্ছি। 7-এর 3 কিন্তু হচ্ছে একটা দশমিক সংখ্যা বা একটা ভগ্নাংশ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, বা সরি এটা কোনো স্বাভাবিক সংখ্যা নয়, এটা হচ্ছে 2 আর 3-এর মধ্যবর্তী একটা সংখ্যা। এটা হচ্ছে 2 আর 3-এর, এটা যদি ভাগ করা হয় তাহলে কত হবে, ভাগ করা হবে 2.33 করে হবে। তাহলে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, তাহলে এটা কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না, তাই তো? কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যদি ভাগফল মিলে যায়, আর যদি না মেলে তাহলে ভাগের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল কোনোদিন স্বাভাবিক সংখ্যা হবে না, ঠিক আছে? এবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধরো দেখলাম একটা নিলাম -4 ডিভাইডেড বাই 2, একটা ধরে নিলাম -6 ডিভাইড বাই 7, এক্ষেত্রে হবে ধরো -2, এক্ষেত্রে হবে -6/7, তাই তো? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এ দেখো -4 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, ভাগ করলাম পূর্ণ সংখ্যা পেলাম, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে দেখো -7 ডিভাইড বাই -6 ডিভাইড বাই 7, -6 একটা পূর্ণ সংখ্যা, 7ও একটা পূর্ণ সংখ্যা, তাই তো? কিন্তু যখন এদের ভাগ করলাম তখন সেটা হচ্ছে -6/7 আসছে, তাহলে এটা এটা 0-এর থেকেও কম, 0 পয়েন্ট কত হবে, 60, ওই 0.8 সামথিং কিছু একটা হবে। 0.8 যদি একটা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা বা একটা দশমিক সংখ্যা, তা দশমিক সংখ্যা কোনোদিন পূর্ণ সংখ্যা নয়। তাই যদি পূর্ণ সংখ্যা নয় তাহলে আমি এটাও বলতে পারি যে দুটো পূর্ণ সংখ্যার ভাগফল কোনোদিনও পূর্ণ সংখ্যা হবে না। তাহলে কি পেলাম, যোগের ক্ষেত্রে দুটোই হবে, বিয়োগের ক্ষেত্রে স্বাভাবিক হবে না, পূর্ণ সংখ্যাটা হবে, গুণের ক্ষেত্রে দুটোই হবে, আর ভাগের ক্ষেত্রে দুটোই না হতে পারে বা দুটোই হতে পারে, তাই তো? তাহলে এখানে বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ আমরা দেখলাম। এবার আমরা দেখব যে এই বাস্তব স্বাভাবিক বা বাস্তব সংখ্যাকে কি করে রিয়েল লাইনে আঁকতে হয়, কি করে মানে রিয়েল লাইনে আঁকতে হয়। রিয়েল লাইনটা কি সেটা বলে দিই। এবার আসছি রিয়েল লাইন। তো রিয়েল লাইন মানে হচ্ছে যে লাইনে রিয়েল নাম্বার আঁকা হয়। তোমরা আগে গ্রাফ শিখেছো তো, গ্রাফ, এটা হতো এক্স অক্ষ, এটা হতো ওয়াই অক্ষ, তাই তো? এটা হতো ওয়াই ড্যাশ, এটা হতো এক্স ড্যাশ, এটা 0, তাই তো? তাহলে একদিকে এক্স এর মান করতে, তারপরে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যত মান হতো উপর দিকে বসাতে, তাই তো? কিন্তু এখানে ওয়াই নেই, কারণ রিয়েল নাম্বার হচ্ছে একটাই মাত্র, মানে একমাত্রিক রাশি, একমাত্রিক। রিয়েল লাইন হচ্ছে একমাত্রিক, এক্স ওয়াই হচ্ছে দ্বিমাত্রিক, মানে মাত্রা আছে দুটো। মাত্রা মানে কি, যে দুই দিকে আঁকা যায়, একটা সাইডে একটা ওপর দিকে। আমাদের ঘরের ধরো কোণে, ঘরের কোণ হচ্ছে 3 ডিগ্রি, তো একটা ধরো লম্বাতে কত বড়, একটা প্রস্থতে কত বড়, আর একটা হচ্ছে উচ্চতায় কত বড়, তাই তো? বা সেরকম ধরো লম্ব আর উচ্চতা নাই, শুধু প্রস্থ থাকবে, তা সেই প্রস্থটা যেহেতু একদিকে আছে সেটা একমাত্রিক, তাহলে এই রিয়েল নাম্বার হচ্ছে একমাত্রিক, মানে একদিকে আছে। আমি এটাকে এই পয়েন্টটা ধরা হয় 0, আর এই দিকে হচ্ছে সমস্ত পজিটিভ টার্ম, আর এই দিকে সমস্ত হচ্ছে নেগেটিভ টার্ম। মানে এই দিকে অসীম পর্যন্ত চলে গেছে, পজিটিভ হয়ে 1 2 করতে 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 একদম 500 600 5 লাখ 10 লাখ 5 কোটি 50 কোটি 500 কোটি 5 লাখ কোটি এরকম চলে গেছে। নেগেটিভ দিকে এভাবে এসছে, 0 1 2 3 4, ওই -1 -2 -3 করতে 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 একদম ধরো -500 -5 লাখ, তুমি যতদূর যাবে ততদূর চলে যাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই ব্যাপারটা হচ্ছে যেন সাধারণ নাম্বার, যখন স্বাভাবিক সংখ্যা লিখবো তখন সাধারণত প্লট করবো। যেমন ধরো এখানে এটা ধরো 1 ঘর, 2 3 4 5 6 7, আরো আছে এদিকে 1 2 3 4 5 6 7, তাই তো? তাহলে যখন আমরা স্বাভাবিক সংখ্যার প্লট করব তখন আমরা এই পোর্শনটা আঁকবো না, মানে এই যে এই পোর্শনটা এখান থেকে আঁকবো না, কারণ স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে নেগেটিভ টার্ম নেই, তাই তো?
স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে নেগেটিভ টার্ম নেই, তাহলে আঁকবো না। কিন্তু আমাকে 0 পয়েন্টটা আঁকতে হবে দেখার জন্য যে স্টার্ট কোথা থেকে হচ্ছে। এটা হচ্ছে 0 পয়েন্ট, মানে এটা যে 0 সংখ্যাটা, এই সংখ্যাটা 0 সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, তাই তো। এবার যখন তোমাকে বলবে স্বাভাবিক সংখ্যাটি দেখাও, তখন তোমাকে কি করতে হবে, তোমার দেখাতে হবে এই ডিস্টেন্স থেকে এই দিকে চলে গেছে, আর এখান থেকে একটা দাগ, এই দাগ মানে এখান থেকে শুরু, এই দিকে টোটালটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই তো। তাহলে 1 থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে অসীমে, তাই যেহেতু এদিকে শেষের কোনো সীমানা নেই, তাই এদিকে আমাকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে যে আরো আছে ওইদিকে, ঠিক আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা হলো, স্বাভাবিক সংখ্যাতে কি করে দেখাবো, যে 1 থেকে শুরু করব আর যাবো এইদিকে একদম অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত যদি তোমার দেখাতে পারবো না, তাই আমরা লাইনের দিকে একটা তীর চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে টোটালটা স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবার তোমার হয়তো প্লট করতে বললো তো 5টা প্লট করতে, 5 তুমি এখানে 5 লেখাবে, গ্রাফ পেপার যদি বলে প্লট করতে, এদিকে বলবে না সব কোশ্চেন, ঠিক আছে। তো এরা স্বাভাবিক সংখ্যা। যখন তোমাকে বলবে যে অখণ্ড সংখ্যা রিয়েল লাইনে দেখাও, তখন তুমি কি করবে, অখণ্ড সংখ্যা মানে তখন সেখানে কি যোগ হয়ে গেল, 0 অ্যাড হয়ে গেল, স্বাভাবিক সংখ্যার সঙ্গে 0টা অ্যাড হয়ে গেল, তাই তো। তখন এই যে দাগটা ছিল, এই দাগটা চলে আসবে কোথায়, এইখানে। তখন এইখান থেকে শুরু হবে লাইনটা। তাহলে এই যে শুরু হলো, এখান থেকে শুরু হলো 0 থেকে চলে গেল অসীম পর্যন্ত। তাহলে স্বাভাবিক সংখ্যার অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে তো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু অসীম পর্যন্ত যাবে, আর ওইটা আর কি বলছে, অখণ্ড সংখ্যাটা 0 থেকে শুরু যাবে অসীম পর্যন্ত, তাই তো। তাহলে 0টা, তাহলে যখন তোমাকে বলবে এটা, তখন তুমি এটা কি লিখবে, অখণ্ড সংখ্যা লিখবে, অখণ্ড সংখ্যা লিখবে, তাই তো। তাহলে যখন তুমি 0 থেকে শুরু করলে গেলে ইনফিনিটি পর্যন্ত, তখন সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। যখন 1 থেকে শুরু করলে ইনফিনিটি পর্যন্ত গেলে, তখন সেটা স্বাভাবিক সংখ্যা, তাই তো। এবার আমরা কি এলাম, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কিরকম, পূর্ণ সংখ্যাতে কি আর হলো, এইদিকে যেমন 0, 1, 2, 3 ছিল, এইদিকেও ঠিক সেই -1 -2 সব নিয়ে নেবো আমরা। এইদিকে যেমন 1, 2, 3, 4 নিয়েছি, সেমনি এদিকেও -1, -2, -3, -4, -5, -6 এভাবে নিতে যাবো, তাই তো। তখন আমাকে কিন্তু এই পোর্শনটা আঁকতে হবে, এই পোর্শনটা আঁকতে হবে। তাহলে আমাকে কি আঁকতে হবে, এই একটা লাইন কাটা, যেখানে যে পয়েন্টে 0, এখানে দাগ দিয়েছি, তার কারণ একটা পার্ট হচ্ছে পজিটিভ, একটা পার্ট নেগেটিভ, তাই 0টাকে ধরা হয় মূল বিন্দু, মানে মেন বিন্দু যেটা, ঠিক আছে। তাহলে এদিক থেকে ছিল নেগেটিভ, এই ছিল পজিটিভ। তাহলে আমি যখন লিখবো পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু কোনো এরকম দাগ থাকবে না, মানে কোনো শুরু তো নেই। তো তুমি বলতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু, না, কারণ 0-র আগে আরো আছে এদিকে। তাহলে আমি কি করে দাগ দেবো, এমনি করে টোটাল রিয়েল লাইনটা আঁকবো, এমনি আগেটা আঁকবো, নিয়ে দুই দিকে দেবো তীর চিহ্ন, দুই দিকে। এই পয়েন্টটা 0 নিয়ে এই টোটালটা হচ্ছে পূর্ণ সংখ্যা, টোটালটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ দুই দিকে বাড়ছে, দুই দিকে অসীম পর্যন্ত ভাবতে পারি, কিন্তু মিডল পয়েন্ট তোমার দেখিয়ে দিতে হবে যে এটা হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা বোঝা গেল, যে আমরা কি করে রিয়েল লাইনে প্লট করবো, রিয়েল লাইনে আমরা দেখাবো, কি করে দেখবো যে এটা কি করে আসছে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবার যেটা আসছে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যা কাজকর্ম করলাম রিয়েল লাইনের, সবটাই কিন্তু পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা বলতে সবটাই কিন্তু অখণ্ড সংখ্যা নিয়ে কাজ করলাম, মানে কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করিনি। যা নিয়েছি সব একদম সলিড, মানে 1, 2, 3 যা নিয়েছি, কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করিনি। এবার দেখো, তোমাকে আমি একটা কথা আগে বললাম যে ভাগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার দুটো স্বাভাবিক সংখ্যা ও দুটো পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা নাও হতে পারে, তাই তো। ধরো দুটো পূর্ণ সংখ্যা আমি ধরলাম 5 আর 7, ঠিক আছে। তাহলে 5 আর 7 কে আমি ভাগ করব, দুটোই পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে 5/7 হচ্ছে পূর্ণ সংখ্যা, 5/7 হচ্ছে এদের ভাগফল। তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, অখণ্ড সংখ্যা হচ্ছে না, কারণ এটা হচ্ছে বয়ান দশমিক সংখ্যা, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো, এই সংখ্যাটা তো একটা নাম দেবো। যেমন ধরো ওই যে সব সলিড সংখ্যা ছিল, 0 ছাড়া 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল, সেটা দিলাম স্বাভাবিক সংখ্যা। যেটা ছিল 0 অ্যাড করলাম, সেটাকে দিলাম অখণ্ড সংখ্যা। যেটাকে নেগেটিভ, পজিটিভ, প্লাস 0 শুধু অখণ্ড সংখ্যাগুলো দিলাম, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা।
তাহলে এই সমস্ত দশমিক সংখ্যাগুলোকে আমরা কি নাম দেবো, কি নামে ডাকবো? এইগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। মানে এটা মূলদ সংখ্যা বলা হয় না, এটাকে বলা হয় দশমিক সংখ্যা, ঠিক আছে, বা মূলদ সংখ্যাও বলতে পারো। এগুলোকে বলা হয় মূলদ সংখ্যা, ঠিক আছে, মূলদ সংখ্যা লিখতে পারো। এবার এখানে একটা ব্যাপার আছে যে সমস্ত সংখ্যাকে কিন্তু মূলদ সংখ্যা বলা যাবে, এবং মূলদ সংখ্যাটা সংজ্ঞা আছে, ঠিক আছে, মূলদ সংখ্যার সংখ্যা, আমার সংজ্ঞা বলতে কি মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে এই নিয়ে একটা সংজ্ঞা আছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে মূলদ সংখ্যা কাকে বলে। বলছি মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি এবং কিউ এর গসাগু 1, ঠিক আছে, পি এবং কিউ গসাগু 1। কি বললাম বুঝতে পারলে না? একটা সংখ্যা আছে, একটা সংখ্যা যেটিকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং কিউ নট ইকুয়াল টু 0 আর পি ও কিউ পরস্পর মৌলিক, ঠিক আছে, তাহলে পি ও কিউ পরস্পর মৌলিক, সেই সমস্ত রাশিগুলোকে বলবো মূলদ সংখ্যা, ঠিক আছে। যেমন ধরো আমি পি বাই কিউ, পি আর কিউ কি, পি আর কিউ যে কোনো সংখ্যা, ধরো তোমাকে একটা সংখ্যা আমি দশমিক সংখ্যা বললাম যে 2.56, এটা একটা মূলদ সংখ্যা, তুমি বলবে হ্যাঁ, কেন? কারণ আমি এটাকে দুটো সংখ্যার ভাগের আকারে লিখতে পারবো। কিরকম করে লিখতে পারবো? 256/100 লিখতে পারবো তো? তাহলে পিউ একটা স্বাভাবিক সংখ্যা বা পিউ একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু মনে রাখতে হবে যে পি আর কিউ কে কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, পি কিউ কিন্তু দশমিক দিয়ে করা যাবে না, ঠিক আছে। তাহলে পি আর কিউ দুটো পূর্ণ সংখ্যা, তাদেরকে দুটো ভাগফলের আকারে লিখলাম, তাহলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তোমাদের মধ্যে হতে পারে যে স্যার পি আর কিউ পরস্পর মৌলিক বললাম, তাহলে এখানে 2 দিয়ে কাটবে, তাই তো, বা এখানে 4 দিয়ে কাটবে, তাহলে আমরা তুমি 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে উপর আসবে 6, নিচে 4, এখানে আসবে 25। এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাই তো। তাহলে এটা একটা মূলদ সংখ্যা, আর এইগুলোকে বলা হয় সিমিলার মূলক, মানে সিমিলারকে বাংলায় কি বলবো, মানে একই, মানে যাই হোক, মানে এইটাও একটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা, মানে দুটোই সেম যেহেতু, ঠিক আছে। তুমি এটা হচ্ছে মেন মূলদ সংখ্যা, ঠিক আছে, এটার মূলদ সংখ্যা হচ্ছে এটা, মানে দুটো আমাকে যদি যে কোনো দুটো সংখ্যা, আমাকে যে কোনো একটা সংখ্যা বলে দেয় যে সংখ্যাতে দশমিক আছে, বা ধরো এরকম আছে 1.113, তাহলে এই যে সংখ্যাগুলো বা 0.76, এই সব সংখ্যাগুলোকে সবগুলোকে বলবো আমরা মূলদ সংখ্যা। মানে আমরা রিয়েল লাইনে যতগুলো সংখ্যা বাস্তবে আমরা খাতা কলমে লিখতে পারবো, খাতা কলমে যতগুলো পর্যন্ত আমরা বাস্তবে সংখ্যা লিখতে পারবো, সে সমস্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার আর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেমন ধরো তোমার কথা বলি, যেমন ধরো তোমাকে বললাম 10/3, তুমি কি এটা লিখে শেষ করতে পারবে? তুমি 3.333 করতে করতে তুমি চলে যাবে, তাই তো। তাহলে এটা আমি লিখে শেষ করতে পারবো না। আমি কি বললাম, মূলদ সংখ্যা সেইগুলোই হবে যেগুলো আমরা খাতা কলমে লিখে শেষ করতে পারবো, তাই তো, খাতা কলমে লিখে শেষ করতে পারবো, বা মানে কোনো এমন দুটো সংখ্যা হবে বা এমন সংখ্যা হবে যে সংখ্যাটা দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হয় সব একই থাকবে, কিংবা পর্যায়ক্রমে আবৃত হবে। বোঝা গেল? যেমন ধরো উদাহরণ দিয়ে বলছি, দাও একটু উদাহরণ দিয়ে বলি। প্রথমে কি বললাম? প্রথমে বললাম মূলদ সংখ্যা সেইগুলো যেগুলো আমি লিখে শেষ করতে, ধরো একটা সংখ্যা বললাম 6.2349667, তো এই সংখ্যাটাকে আমি কি দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার ভাগের আকারে লিখতে পারবো না? পি বাই কিউ, মানে পি আর কিউ আকারে লিখতে পারবো না, মানে পি একটা সংখ্যা কিউ একটা সংখ্যা আমি লিখতে পারবো না, লিখতে পারবো তো। 6.2349667,
1 2 3 4 5 1 2 3 4 5 6 একের পর ছোট শূন্য। তাহলে দুটো সংখ্যা আকারে লিখলাম, মানে এটা কাটাকুটি করে যেটা আসবে সেটা হচ্ছে মেন মূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাটাও যা এই সংখ্যাটাও তাই, তাই তো? তাহলে মূলদ সংখ্যা পেয়ে গেলাম আমি। তাহলে দুটো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারলাম। এবার ধরো এমন একটা টার্ম চলে এলো, মানে এমন একটা ভাগ, এমন একটা সংখ্যা তোমাকে দিল যেটা তো শেষই হচ্ছে না। যেমন ধরো কোনো সংখ্যা, যেমন 3.3333 এর মধ্যে চলে যাচ্ছে, মানে 10/3 যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে 3.333 চলে যাচ্ছে, এটা কিন্তু শেষ হচ্ছে না, তাই তো? তাহলে এই সমস্ত সংখ্যা কি মূলদ সংখ্যা বলবো? হ্যাঁ বলবো। কেন বলবো? কারণ কি বললাম, মূলদ সংখ্যার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সমস্ত সংখ্যাগুলোর দশমিকের পরে একই সংখ্যা থাকবে, সব একই সংখ্যা থাকবে, বা মানে পুনরাবৃত্ত হয়ে একই সংখ্যা বারবার ফিরে আসবে, সেগুলোকে মূলদ সংখ্যা বলা যাবে। যেমন ধরো এখানে 3 পয়েন্টের পরে 3 সংখ্যাটাই বারবার ঘুরে এসছে, ঠিক আছে? আমরা কিন্তু এই সংখ্যাটাকে এমনি করে লিখি 3.3 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে, একটা পয়েন্ট দিন নিচে বলি পৌনঃপুনিক, মানে কি পুনরায় ঘুরে ফিরে আসছে, তাই তো? 3.3, তাহলে এই মাথায় ফুটে দেওয়া, মানে 3 এর পরে আরো ইনফাইনাইট মতো 3 আছে। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কিন্তু আগে শিখেছি কি করে করতে হয়, যে 33 বাই নিচে কত দিই, যেহেতু একটা আছে তাহলে 9 নি 0 90, তাই তো? এমনি করে সংখ্যাগুলোকে আমরা সলভ করি। তাহলে এই হলো একরকম। আর এক রকম কি আছে, যেমন ধরো কি সংখ্যা আছে, ধরো 6.256 এমনি করতে 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 চলে গেছে, তাই তো? তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কি তাহলে কি হবে, কারণ দেখো দশমিকের পরে কিন্তু সব সংখ্যা একই নেই, কিন্তু এখানে আমি এই লাইনে আরেকটা কথা বললাম, কি বললাম, যে সংখ্যা যদি পুনরায় ফিরে ফিরে আসে, তাহলে আগে যে সংখ্যাটা বললাম যে 3.333, এখানে কিন্তু 3 সংখ্যাটা বারবার ঘুরে ফিরে আসছিল, এখানে 256 সংখ্যাটা ঘুরে ফিরে আসছে, দেখো। তাহলে 256 সংখ্যাটা ঘুরে ফিরে আসছে, আমি কি লিখবো 6.256, তাই তো? তাহলে এই যে সংখ্যাটা পেলাম, তাহলে এটাকেও আমরা দুটো সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারবো, যেমন করে তোমরা আগে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ আকার শিখেছো, ঠিক সেমনি ভাবে। তাহলে দুটো পূর্ণ সংখ্যার আকারে দুটো পূর্ণ সংখ্যার ভাগের আকারে তাহলে আমি লিখতে পারবো। তাহলে মূলদ সংখ্যা তাহলে কি কি এখানে জানলাম, দেখো আগে। তাহলে মূলদ সংখ্যা আমরা কি জানলাম? মূলদ সংখ্যার প্রথমে আমরা যেটা বৈশিষ্ট্য জানলাম, যে কিউ নট ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে? কারণ পি বাই কিউ, মানে পি বাই যদি 0 হয়, কিউ যদি 0 হয়ে যায়, তাহলে সেটা অসংখ্যাত, মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই তো? তাহলে তার জন্য কিউ নট ইকুয়াল টু 0। তারপরে হবে জিসিডি অফ পি কিউ সমান 1, মানে জিসিডি মানে হচ্ছে গসাগু, মানে দুটো সংখ্যার গসাগু, পি আর কিউ গসাগু এক হতে হবে, মানে কি, মানে পি আর কিউ কে পরস্পরের মৌলিক হতে হবে। মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। ধরো 8 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়, 8 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ একে 1 2 4 8 দিয়ে ভাগ করা যায়, মানে 1 8 ছাড়াও 2 আর 4 দিয়ে ভাগ করা যায়, তাই তো? কিন্তু 5 কিন্তু একটা মৌলিক সংখ্যা, বা ধরো 9ও কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু 8 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা। কেন? কারণ 8 আর 9 এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা 8 আর 9 কে একসঙ্গে ভাগ যাবে। যেমন ধরো উদাহরণ দিই, 4 আর 6, এই সংখ্যা দুটো গসাগু কত? 2, কারণ একেও 2 দিয়ে ভাগ যাবে, একেও 2 দিয়ে ভাগ যাবে 6কে। তাহলে 2টা হচ্ছে একমাত্র সংখ্যা যে সংখ্যাটা এই দুটো সংখ্যাকে ভাগ করবে, তাই তো? তাহলে 2টা হচ্ছে গসাগু। ঠিক তেমনি 9 আর 8 এর গসাগু কত? একমাত্র একই আছে যে এই 9 আর 8 কে একসঙ্গে ভাগ করবে, আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাকে 9 আর 8 দিয়ে ভাগ করতে পারে। তাহলে গসাগু 1, তার মানেটা কি দাঁড়াচ্ছে? পরস্পর মৌলিক, মানে পরস্পর মৌলিক হতে গেলে গসাগু 1 হতে হবে। তার জন্য এখানে লিখলাম জিসিডি মানে হচ্ছে গসাগু, জিসিডি মানে হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে জিসিডি অফ পি কিউ মানে 1 হতে হবে, তবে সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা, ঠিক আছে? আর আরটাই 3 লিখে দিই, যে পি আর কিউ দুটি হবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে?
তাহলে পি আর কিউ দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, নাহলে হবে না, দশমিক দিয়ে কিন্তু করতে পারবো না। পি আর কিউ দুটোকেই পূর্ণ সংখ্যার আকারে পূর্ণ সংখ্যাতে প্রমাণ করতে হবে। আর কি বৈশিষ্ট্য আছে আর মূলদ সংখ্যা আর কি বৈশিষ্ট্য আছে? মূলদ সংখ্যার আর বৈশিষ্ট্য বলতে গেলে যেটা বললাম যে মূলদ সংখ্যার ক্ষেত্রে কি হয়, সরি মূলদ সংখ্যার ক্ষেত্রে না, মানে যদি দশমিকের পরে যদি পর্যাবৃত্ত সংখ্যা থাকে, তবে ওই সংখ্যাটি হবে মূলদ সংখ্যা, তাই তো? তাহলে কি বললাম এটা দশমিকের পর যদি পর্যাবৃত্ত সংখ্যা থাকে, পর্যাবৃত্ত মানে যেটা বললাম 3 হয় থাকলে 3 থাকলো, বা হয়তো 24 থাকলো, দশমিকের পর পর্ব থাকবে, ধরো বললাম 1.6666, ঠিক আছে, নিয়ে আবার 666 আছে, তাহলে এখানে কি 1.6 মাথায় পৌনঃপুনিক, তাহলে এইটাকে আমরা কিন্তু ভগ্নাংশের আকারে লিখতে পারবো, দুটো সংখ্যার ভাগের আকারে। ভগ্নাংশ মানে কি দুটো সংখ্যার ভাগের আকার, তো ধরো ভগ্নাংশ 3/4 করলাম ভগ্নাংশ, এটা কিন্তু দুটো সংখ্যার ভাগের আকার, মানে 3 আর 4 দুটো পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যার ভাগের আকার হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা যেমন পৌনঃপুনিক যেমন ভাগ করেছিলাম, এবং পৌনঃপুনিকতে যেমন ভগ্নাংশ আসছিলাম, ঠিক সেই পদ্ধতিতে আনতে পারবো। তাহলে এটা হচ্ছে একরকম, দশমিকের পরে 6টা পর্যায়ে বরাবর পাল্টে এসছে, মানে 6টাই ঘুরে ফিরে এসছে, তাই বলছে পর্যাবৃত্ত সংখ্যা থাকতে হবে। তবে তাহলে এই 1.6টাকে এই 1.666 এই সংখ্যাটা তাহলে হবে মূলদ সংখ্যা। আবার কি 1.23 এরকম ডট ডট চলে আসে, ঠিক আছে। তাহলে 1.23 এরকম, তাই তো? 23 মাথায় হচ্ছে পৌনঃপুনিক, তাহলে এই যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটাকে আমরা কিন্তু পৌনঃপুনিক থেকে ভগ্নাংশের আকারে লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে এক ধরনের, এটা এক ধরনের। এবার দুটোকে দুরকম, তাহলে কি বললাম, দশমিকের পরে পর্যাবৃত্ত সংখ্যা থাকতে হবে। দশমিকের পরে যদি যে সংখ্যাটা আছে সেটা যদি পর্যাবৃত্ত সংখ্যা হয় তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা হবে। এখানেও পর্যাবৃত্ত সংখ্যা আছে, শুধু একটা নেই, দুটো আছে, 23 করে আসছে, বা সেটা 4টে থাকতে পারে, ধরো 1.100, তারপরে 100, তারপরে 100, এভাবে থাকতে পারে, তাই তো? তাহলে সেটা একরকম হবে। তাহলে এই যে বললাম দশমিকের পরে পর্যাবৃত্ত সংখ্যা থাকতে হবে, তবে ওই সংখ্যাটি মূলদ সংখ্যা হবে। তাহলে দুরকম সংখ্যা পেলাম, তো দশমিকের পরে পর্যাবৃত্ত সংখ্যা দুরকম পেলাম। একরকম হচ্ছে 1.3333 আছে, এটা একরকম আছে সংখ্যা। আরটা হচ্ছে ধরো বললাম 2.776 এমনি করে আছে। তাহলে দুটো সংখ্যা আছে, তো দশমিকের পরে দুটোই কিন্তু পর্যাবৃত্ত সংখ্যা, আর দুটোই কিন্তু মূলদ সংখ্যা। তাহলে এই যে মূলদ সংখ্যাকে দুভাগে ভাগ করা যায়, সেটা কিভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে মিশ্র, সরি একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে মিশ্র, ঠিক আছে। তাহলে এই যে এটা শুদ্ধ কেন বলছি, কারণ শুধু 3ই আছে। এটা মিশ্র কেন বলছি, কারণ এটা কিছু সংখ্যার কম্বিনেশন আছে, যেমন 7 7 6 7 7 6 করে আছে, ঠিক আছে, তার জন্য এটাকে কি বলছি আমরা, মিশ্র। তাহলে এই যে বার করলাম আমরা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার ভাগ দেখবো আমরা। দেখো মূলদ সংখ্যা সাধারণত দুই রকম ভাগ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে দশমিক সংখ্যা। এবার দেখো মূলত আমরা লাইফে যত সংখ্যাই দেখি, মানে যত সংখ্যা আমরা লিখতে পারবো সবই কিন্তু মূলদ সংখ্যা। তুমি হয়তো বলতে পারো স্যার 4 কি মূলদ সংখ্যা? 4, হ্যাঁ নিশ্চয়ই মূলদ সংখ্যা। তুমি 4 কে লিখতে পারো না? তুমি 4 কে ধরো লিখছো এমনি করে 8/2 লিখতে পারো তো? তুমি যে কোনো সংখ্যা, আমি তোমাকে যে কোনো সংখ্যা দেই না কেন তুমি সেই সংখ্যা লিখতে পারবে। বা 4 কে তুমি 4/1 লিখতে পারো তো? পারো তো?
তাহলে ঠিক এই সব সংখ্যাগুলো তাহলে কি মূলত সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো আমি বললাম 1, 4, 5, 10, 15, এই যেগুলো পূর্ণ সংখ্যা আছে, যেগুলো সমস্ত পূর্ণ সংখ্যা আছে, সমস্ত পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যা, তাই তো? কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা মূল সংখ্যা আকারে লিখতে পারবো। যেমন দেখালাম 4টাকে 10টাকে লিখতে পারবো, 15টাকে লিখতে পারবো, 15/1 করে দেবো, 16/1 করে দেবো। তাহলে দুটো সংখ্যার ভাগের আকারে আমি দেখাতে পারছি। তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে মূল সংখ্যা দুটো ভাগ, একটা পূর্ণ সংখ্যা, একটা দশমিক সংখ্যা। এবার ধরো পূর্ণ সংখ্যাগুলো হয়ে গেল, ধরো 1, 5, 1/1, 5/1, 7/1 বা 10/2, তাই তো? এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমি তো পূর্ণ সংখ্যা লিখতে পারছি। এবার আর একটা পার্ট কি, দশমিক সংখ্যা। দশমিক বলতে কোনগুলো, যে কোনো কিছু আছে, যেমন ধরো দশমিক বলতে তিনটে আছে। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। এটা কথা গেল, তাই তো? সসীম বলতে আমি যখন তোমাকে প্রথম উদাহরণ দিলাম যে 6.256, এই দশমিকটা কিন্তু সসীম। তার মানে কি বলতো, মানে যখন আমি যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করবো, যে সংখ্যাটা দিয়ে ভাগ, যে সংখ্যা দিয়ে ভাগ করে আমি এই যে এই টার্মটা পেয়েছি, বা দুটো সংখ্যাকে ভাগ করে আমি এই টার্মটা পেয়েছি, তাহলে সেই দুটো সংখ্যাকে ভাগ করে ভাগশেষ কিন্তু শেষ বেলায় মিলে গেছে। মানে যখন 6 দিয়ে দিয়েছি তখন কিন্তু ভাগ মিলে গেছে এবং ভাগশেষ থেকে 0, তাই তো? যেমন ধরো আমি বলি 10কে আমি ভাগ করতে দিলাম 4 দিয়ে, কত হবে? 2.25। মানে যখন 5 দিয়ে দেবো তখন কিন্তু ভাগশেষ মিলে যাবে, তাই তো? দেখো 10 4 দিয়ে ভাগ করছি 2, 8, 2 পয়েন্ট দিলাম, নামলো কত? 20, 5, 2.5, 2.5। তাহলে দেখো যখন 5 দিলাম তখন কিন্তু নেমে গেল, মানে এখানে ভাগশেষ থাকলো 0। তাহলে যে সমস্ত সংখ্যার ভাগশেষ থাকবে না বা ভাগ মিলে যাবে সেইগুলো হচ্ছে সসীম, মানে যেগুলো আমি লিখে শেষ করতে পারবো, ঠিক আছে? তাহলে এগুলো সব, যেমন ধরো 0.75, 2.365, এরকম সংখ্যাগুলো, ঠিক আছে, যেগুলো ভাগশেষ মিলে যাবে। আর একটা হচ্ছে সসীম, এই অসীম। অসীম মানে কি, যেগুলো লিখে শেষ করতে পারবে না, যেমন এই সংখ্যাগুলো 1.333 শেষ, এগুলো শেষ নেই, ভাগ হতে হতে চলে যাবে। যেমন ভাগ করো না, 10কে 3 দিয়ে ভাগ করো, কত হবে? প্রথমে 3 থেকে 9 আসবে, 1 পয়েন্টের জন্য 0 আসবে, আবার 3, আবার 9, আবার 1, এভাবে করে ভাগ করতে করতে তুমি ভাগ শেষ করতে পারবে না কোনোদিন, তাই তো? তাহলে ভাগ কোনোদিন শেষ হবে না, তাহলে ভাগ যখন শেষ হবে না, তাহলে তাহলে উত্তর এই অ্যান্সারটাও আসতে অসীম দিকে চলে যাবে, মানে তুমি লিখে শেষ করতে পারবে না। তাহলে সেই সমস্ত সংখ্যাগুলো বলা হয় কি, বলা হয় অসীম। যেমন বললাম 3.33333 চলে যাচ্ছে, 1.6, 1.625625625 এমনি করে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো তো অসীম সংখ্যা, তাই তো? তাহলে দেখো কি কি জানলাম, মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একরকম, দশমিক সংখ্যা কি, দশমিক সংখ্যাকে দুই ভাগ করছি, কারণ আমি 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 কি দেখাবো যে দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে দশমিক সংখ্যার মধ্যে দুই রকম দশমিক পাচ্ছি, একরকম হচ্ছে যেগুলো সসীম, মানে যেগুলো ভাগ করে মিলে যায়, আর একটা হচ্ছে অসীম, যেগুলো ভাগ করে মিলে না, তাই তো? তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম সেগুলোকে আমরা দেখছি যে এই যে আগে যে পদ্ধতি বললাম, তাহলে এটাকে 3.3 পৌনঃপুনিক লিখবো, এটাকে 1.625, তার মাথায় 3টে 625 মাথায় পৌনঃপুনিক দেবো। তাহলে এই প্রসেসে এই সসীম গুলোকেও কিন্তু মূল সংখ্যা আকারে লেখা যাচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যা কবার হলো, সসীম দশমিক সংখ্যা হলো, অসীম দশমিক সংখ্যা হলো, তাই তো? তাহলে এবার এই অসীমের মধ্যে কিছু ভাগ আছে, অসীমের মধ্যে ভাগ আছে দুটো, একটা কি বললাম এখানে, একটা বললাম শুদ্ধ, আর একটা বললাম মিশ্র। শুদ্ধ কোনগুলো, শুদ্ধ হচ্ছে যেমন পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো সবই এক, মানে 3 হয়তো চলে গেছে, হয়তো 5 করে চলে গেছে, এগুলো হচ্ছে শুদ্ধ সংখ্যা, মানে শুদ্ধ অসীম দশমিক সংখ্যা, শুদ্ধ অসীম বা অসীম দশমিক সংখ্যা,
ঠিক আছে। আর মিশ্র বর্গমূল এইগুলো 1.625 625 625 বলেছে তো, তাহলে 625 এগুলো সব তো একই রাশি নয়, সব আলাদা, 6 একটা আলাদা, 2 একটা আলাদা, 5 একটা আলাদা। তো এইগুলোকে বলা হয় মিশ্র অসীম দশমিক সংখ্যা। কি বলা হয়? মিশ্র অসীম দশমিক সংখ্যা। এগুলো কিন্তু একটা এবার মূল সংখ্যা, মানে এগুলো এই সূত্রটাও দেখালাম যে 3.3 এর মধ্যে পৌনঃপুনিক করেও মূল সংখ্যা আনা যাচ্ছে, মিশ্র সংখ্যাও দেখালাম যে 1.62 করে মূল সংখ্যাটা আনা যাচ্ছে, তাই তো। তাহলে আজকে আমরা কি কি জানলাম প্রথমে জানলাম বাস্তব সংখ্যাটা অ্যাকচুয়ালি আমরা কি কি করব। বাস্তব সংখ্যার প্রথম স্টেপ কি জানলাম, এই যে রাশি এই রিয়েল লাইনে প্রথমে জানলাম 1 থেকে শেষ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, 0 থেকে শেষ পর্যন্ত মানে অসীম পর্যন্ত হচ্ছে অখণ্ড সংখ্যা, সবটাকে নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। অসীম সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণভাগ দেখলাম যে কার কোনটা আসছে। তারপরে দেখলাম যে মাঝখানে কোনো জায়গায় ভগ্নাংশ চলে আসছে, তাহলে কি এই সংখ্যাগুলো ছাড়া ভিতরে যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো কিরকম, সেই ভগ্নাংশগুলো কি বলে এবং তার ভগ্নাংশগুলো কি বলে বললাম মূল সংখ্যা। তাই মূল সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখলাম আমরা, যে কিউ নট এগুলো 0 হতে হবে, জিসিডি 1 হতে হবে, পি কিউ দুটো পূর্ণ সংখ্যা হতে হবে, দশমিকের পরে পর্যাপ্ত সংখ্যা থাকতে হবে, তবে এই সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলবে, তাই তো। তাহলে বলে ওই সংখ্যা ওই সংখ্যাটাই মূল সংখ্যা হবে, তাই তো। তাহলে তারপরে এবার সম্পূর্ণ জানার পর দেখলাম মূল সংখ্যাটা আমরা ভাগ দেখছি, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি আসতে পারি দেখো, এখানে দেখি এই দেখলাম মূল সংখ্যা, তাই তো। তাহলে মূল সংখ্যা কত এরিয়া জুড়ে আছে দেখো, মূল সংখ্যার মধ্যে আমি পাচ্ছি পূর্ণ সংখ্যা পাচ্ছি, মূল সংখ্যার মধ্যে আমি পাচ্ছি দশমিক সংখ্যা, যেটা কিন্তু কারোর মধ্যে নেই, তাই তো। একদিকে পূর্ণ সংখ্যা চলে আসছে, একদিকে আছে দশমিক সংখ্যা। এতক্ষণ আমরা কি দেখছিলাম, এতক্ষণ আমরা দেখছিলাম এই রিয়েল লাইনে সব থেকে বড় দেখছিলাম পূর্ণ সংখ্যা, তাই তো। 1 2 3 4 5 6 করে আছে দেখছিলাম তো। তাহলে এইদিকেও নেগেটিভ সব পাচ্ছিল, এইদিকে পজিটিভ সব পাচ্ছিল, এইদিকেও নেগেটিভ সব পাচ্ছিল, জিরো পাচ্ছিল। সব থেকে আমি বড় দেখছিলাম যে পূর্ণ সংখ্যাটা। কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু ভিতরে যে পয়েন্টগুলো আছে 2.5 2.6 এই পয়েন্টগুলো কিন্তু এই মধ্যে নেই, এই পূর্ণ সংখ্যার মধ্যে নেই, সেটা কিন্তু ভরা আছে মূলদ সংখ্যার মধ্যে। তাহলে মূলদ সংখ্যা যদি ভাঙি তাহলে মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা পাবো প্লাস দশমিক সংখ্যা পাবো, তাই তো। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। রিয়েল লাইনে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সব সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। যেমন 5 10 15 20 যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা আবার মূলদ সংখ্যা, কারণ 5 কে আমি 5/1 লিখতে পারবো, তাই তো। 10 কে 10/1 লিখতে পারবো। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যার মধ্যে কিন্তু দশমিক আছে, তাই তো। তাহলে দশমিক যখন আছে তাহলে আমি কি বলতে পারবো যে সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা? আমি তো বলি 2.5 কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু 2.5 পূর্ণ সংখ্যা নয়, বোঝা গেল। তাহলে সমস্ত মূলদ সংখ্যাই সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, এটা বোঝা গেল। তাহলে মূলদ সংখ্যার ভাগ কি দেখা গেল, পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা, মানে সবটাই মধ্যে কভার আপ করেছে কে মূলদ সংখ্যা। এবার দশমিক, এবার তুমি এখানে ভাঙতে পারো পূর্ণ সংখ্যাতে, এখানে একটা চলে এলো স্বাভাবিক সংখ্যা, একটা চলে এলো অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, আর একটা তুমি লিখতে পারো জিরো, লিখতে পারো জিরো, না না স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা ধরো তিনটে ভাগ, একটা হচ্ছে পজিটিভ টার্মগুলো, একটা জিরো, একটা নেগেটিভ টার্মগুলো, ঠিক আছে। একটা পজিটিভ সংখ্যা সমস্ত পজিটিভ, একটা জিরো, একটা নেগেটিভ। দশমিকের মধ্যে কি ভাগ দেখালাম, দশমিকের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ওই অসীম, আর হচ্ছে সসীম, তাই তো। একটা অসীম একটা সসীম। তো এবার এই সেই অসীমের মধ্যে দুটো ভাগ, আবার একটা মিশ্র একটা শুদ্ধ। তাহলে পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এবার কিন্তু আর একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, যেটা আজকে আর পড়াবো না, সেটা পরের দিন পড়াবো, কারণ ওখানে আরো অনেক কিছু আছে জানতে হবে। মূলদ সংখ্যা আরো কিছু বৈশিষ্ট্য আছে, তারপরে অমূলদ সংখ্যা কি করে রেখায় প্লট করতে হয় সেগুলো আর একটু এর থেকে একটু কঠিন, ঠিক আছে। তাহলে সেগুলো পরের দিন শিখবো। তা আজকে সাধারণত এই মূলদ সংখ্যায় পর্যন্ত থাক। আর তোমরা মূলদ সংখ্যা সংক্রান্ত যে বইটার মধ্যে যে বইটা আছে সেই বইটা রিডিং করবে,
কোনো জায়গায় প্রবলেম বা কোশ্চেন থাকলে আমাকে টাইম মেনশন করে জিজ্ঞেস করে জানতে পারবে। যে কোনো জায়গায় বুঝতে ভুল অসুবিধা হয়েছে টাইম মেনশন করে জিজ্ঞেস করবে, স্যার এই বুঝতে পারলাম না। ঠিক আছে, তো যারা চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং এগিয়ে যাও।